ক্যামেরা স্মার্টফোন হিসেবে আইফোন, স্যামসাং, গুগল পিক্সেলের পর ভিভো যেভাবে তার নামটাকে ফুটিয়েছে সেভাবে আসলে ওপোকে দেখা যায় না, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে। যদিও আসলে তলে তলে এই ভিভো ওপো একই টেম্পো চালায়, কারণ মাদার কোম্পানি একই, সো আর&ডি এর ভাগ সবাই মিলে পায়। ফলে দেখা যায় যে বাজারে ভিভো এবং ওপো প্রায় একই ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হয়, কিন্তু নাম ফুটে ভিভোর। এর অবশ্যই একটা কারণ আছে, যেটা আজকে আমরা ভিডিওতে জানবো। তবে তার আগে আসুন আমরা পরিচিত হই এই নতুন স্মার্টফোনটার সাথে, ওপো ফাইন্ড এক্স9 প্রো। ধন্যবাদ এক্সেলটেককে এই রিভিউটি দিয়ে সহায়তা করার জন্য। তো ৯৯,০০০ টাকার প্রাইস সেগমেন্ট থেকে নাকি এই স্মার্টফোনটা বাংলাদেশের আনঅফিশিয়াল মার্কেটে যাত্রা শুরু করেছে। এই ফোনটার অরিজিনাল প্রাইস চায়না মার্কেটে ৫,৩০০ ইউয়ানের মতো, যেটা যদি আপনি বাংলা টাকা কনভার্ট করেন আসবে প্রায় ৯২,০০০ টাকা। সুতরাং এটা একটা কিডনি টাচিং স্মার্টফোন। আমার হাতে একটা ১৬/৫১২ জিবির ভেরিয়েন্ট এবং এটার প্রাইস ১,১২,১৩ সামথিং। এই ফোনটার কিছু হাইলাইটেড ফিচার হলো ২০০ মেগাপিক্সেলের হ্যাজেলব্লেড ক্যামেরা সিস্টেম, ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন কার্বন ব্যাটারি, ডায়মেনসিটি 9500 এসওসি, কালারওয়েজ 16 ইত্যাদি। ফোনটির মূল স্পেসিফিকেশনে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, কারণ এত ডিটেলস নিয়ে কথা বলা সম্ভব না। তবে অবশ্যই আলোচনার মাঝে প্রাসঙ্গিক টপিকের ইন ডিটেলস আলোচনা হবে। তো শুরু করা যাক ডিজাইন থেকেই। এই ফোনটাকে আমি বক্স থেকে বের করার পর থেকে আমি প্রচন্ড রকমের আইফোনের ফিল পাইতেছি। স্পেশালি আইফোনের যে প্রো ম্যাক্স মডেলগুলো আছে ওইটার মতো এটার হ্যান্ড ফিল, ওজন, এভরিথিং। হয়তোবা দীর্ঘদিন যাবত ওপো যেভাবে কপি গেমস খেলতেছে, এতদিনে তারা এই সেগমেন্টে প্রফেশনাল হয়ে গেছে। সুতরাং আপনারা যারা আইফোন ইউজার আছেন, অ্যান্ড্রয়েড বা স্পেশালি এই ডিভাইসটাতে মাইগ্রেট করবেন, তারা আসলে তেমন একটা চেঞ্জই ফিল করবেন না ভিজুয়াল চেঞ্জটা ছাড়া। অ্যান্ড টকিং অফ ভিজুয়াল চেঞ্জেস, এইবার কিন্তু ওপো এবং ওয়ানপ্লাস এই নতুন ডিজাইন ফিলোসফিটাকে অ্যাডপ্ট করেছে। যদিও একই ছাদের নিচে থাকা ভিভো কেন যেন আগের ডিজাইনই রয়ে গেছে। যাই হোক, আমার কাছে এবারের নতুন ডিজাইনটাকে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। বিল্ড কোয়ালিটি ওয়াইজ এই স্মার্টফোনটা আমাদেরকে অফার করছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক। এবং কি আমি ওপ্পোর ওয়েবসাইটেও দেখতে পাচ্ছি, ওপ্পো নিজেই বলতেছে এটা নাকি গ্লাস, বাট আমার এক্সপেরিয়েন্স আমি দেখতে পাচ্ছি এটা পাতলা একটা প্লাস্টিক প্যানেল, হালকা চাপিয়ে ডেবে যাচ্ছে, এবং যে হ্যান্ড ফিল এবং সবকিছু মিলে আমার কাছে এটাকে কোনোভাবে গ্লাস মনে হচ্ছে না। ডিভাইসটা IP68 এবং IP69 এর প্রোটেকশন অফার করছে। নট অনলি দ্যাট, এটা আরো কিছু ব্যাপার অফার করতেছে, যেমন এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, ইউ ক্যান কল ইট অ্যাকশন বাটন, যেটা কাস্টমাইজেবল এবং বেশ কিছু প্রিসেট আছে যেখান থেকে আমি আমার পার্সোনাল ফেভারিট ফ্ল্যাশলাইটটা দিয়ে রাখছি। এবং এটাতে আরো একটা জিনিস আছে, যেটা হচ্ছে প্রেসার সেনসিটিভ মাল্টিফাংশনাল ক্যামেরা বাটন। এটা দিয়ে আপনারা জুম ইন, জুম আউট, ক্যাপচার, ভিডিও রেকর্ড, স্টার্ট, স্টপ এই ধরনের কাজগুলো করতে পারবেন। বাট একটা কুইক নোট দিয়ে রাখি, ক্যামেরা সেগমেন্ট এটা নিয়ে আলোচনা করতে হয়তো বা ভুলেও যেতে পারতাম। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, এটা হালকা সোয়াইপ গুলা বা হালকা টাচটা রেজিস্টারই করতে চায় না। একটু জোরে ঘষাঘষি করলে গিয়ে সে আবার কাজ করা শুরু করে। আবার দেখা গেছে যে টাচ করে আমি ছবি তোলার ফাংশন খুঁজে পেলাম না, এটারে প্রেসার দেওয়া লাগে। কিন্তু প্রেসার দিলে যেটা সমস্যা হয় যে ছবি তোলার সময় ক্যামেরা নড়ে যায়। স্পেশালি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করতে যাচ্ছিলাম, এটা খুবই প্যারা দিচ্ছে। অ্যাজ আ ফ্ল্যাগশিপ ডিভাইস এই স্মার্টফোনটাতে চমৎকার একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। আপনারা এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চ সাইজের 120 হার্টজ এলটিপিও অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটা খুবই ব্রাইট, ফ্ল্যাগশিপ হিসেবে যথেষ্ট ব্রাইটনেসের আউটপুট দিচ্ছে। আমি ডাইরেক্ট সানলাইটে এটাকে ইউজ করে আমার কাছে মনে হচ্ছিল যেন সানলাইটের চাইতে আমার ডিসপ্লে লাইটই বেশি। বাট দ্য বেস্ট পার্ট ইজ এই ডিসপ্লের বেজেলটা চারিদিকে একই সমান সাইজ, এবং সাইজটা হচ্ছে মাত্র ১.১৫ মিলিমিটার। এর থেকেও যদি একটু কমানো যায় তাহলে ডিসপ্লের বেজেলই থাকে না। দিস ইজ পুরাই মাথা নষ্ট। হার্ডওয়্যার সেগমেন্টে আমরা পাচ্ছি মিডিয়াটেকের একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মেনসিটি 9500 এসওসি। কথা ছিল এবার এই নতুন প্রসেসরে যে ইউএফএস 4.1 এর 4 লেন স্টোরেজ, যার মাধ্যমে আসলে ইউএফএস 4.1 এর স্পিড আরো 100% বুস্ট হবে এবং আমরা একটা ইনক্রেডিবল ফাস্ট ইন্টারনাল স্টোরেজ পাবো। প্র্যাকটিক্যাল লাইফে সেটা দেখতেছি না। দ্যাট ডাজন্ট মিন এই স্মার্টফোন স্লো, এটা ভয়ঙ্কর ফাস্ট। আপনারা অ্যাপস ট্যাপস ইনস্টল করবেন, দেখবেন যে ইনস্ট্যান্টলি হয়ে যেতেছে সবকিছু। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার Antutu Geekbench 3D মার্কেট টেস্ট রেজাল্টগুলো যদি খেয়াল করেন দেখবেন দিস ইজ নট ফার ওয়ে ফ্রম স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5। Antutu-তে প্রায় 34 লাখ স্কোর করেছে এই ফোনটা, যেখানে IQ15 এ থাকা 8 Elite Gen 5 এ আমি স্কোর পেয়েছিলাম 35 লাখের একটু বেশি। সুতরাং কাছাকাছি পারফরম্যান্স। এবং এই প্রসেসরের যে থার্মাল পারফরম্যান্সটা, এটা 9400 এর তুলনায় 9500 এ আমার কাছে মনে হচ্ছে সিমিলারই আছে, এবং অলরেডি ইট ইজ গুড ইনাফ। বাট দিস ফোন ইজ অল অ্যাবাউট ক্যামেরা অ্যান্ড উই হ্যাভ সো মেনি অফ দেম। তিনটা ক্যামেরার পাশাপাশি আপনারা আরো পাচ্ছেন লেজার অটোফোকাস, কালার স্পেকট্রাম সেন্সর এবং হ্যাজেলব্লাডের কালার সায়েন্স। এটাই সায়েন্স। প্রাইমারি ক্যামেরাটা দেখা যাচ্ছে এক্সাক্ট সেম ক্যামেরা সেন্সর ফ্রম ভিভো X200 আলট্রা। জাস্ট ছোট্ট একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে ভিভো X200 আলট্রাতে গিম্বেল ওএস ছিল, এটাতে নাই, এটা জাস্ট একটা সিম্পল ওএস দেওয়া হয়েছে।
অলসো সেলফি ক্যামেরাটাও সেম, যেটা হচ্ছে স্যামসাং এর Gen 5 সেন্সর 50 মেগাপিক্সেল। তো এই প্রাইমারি ক্যামেরাটা গেলবারের Find X8 Pro এর তুলনায় একটা বড় আপগ্রেড। অলসো সেম গোস ফর দ্য সেলফি ক্যামেরা, সো উই শুড সি সাম ইমপ্রুভমেন্টস হিয়ার। তবে লেন্স কিন্তু একটা কমে গেছে। আগের ফোনে আমরা দুইটা টেলিফটো পাইছিলাম, এবার আছে একটা। সো পুরো সেটআপটা আপগ্রেড হলো না ডাউনগ্রেড হলো আমি বুঝতেছি না। আসেন পিক্সেল স্যাম্পলে গিয়ে ব্যাপারটা বোঝার ট্রাই করি। তো এই ফোনটি 15, 23 ও 70 মিলিমিটার পর্যন্ত কভারেজ দিচ্ছে। ডিজিটাল জুমটা কাউন্ট করলে আর একটু বেশি যেতে পারছেন। ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্যামেরা বর্তমানে এমন একটা জায়গায় পৌঁছেছে যে ক্যামেরাকে দিনের আলো, রাতের আধার, এই সব ধরনের মুহূর্তে পারফরমেন্সকে আলাদা করে জাজ করার প্রয়োজন পড়ে না। এরা যে কোনো লাইটিং কন্ডিশনে শক্তিশালী আউটপুট দিতে পারছে। ব্যাপারটা Find X9 Pro এর বেলাতেও সত্য। অন্তত এইরকম সাদা ফটো কার্ড বলবো নাকি ওয়াটারমার্ক বলবো, এভাবে দেখলে লাগে যেন একটা কিডনি টাচিং ছবি। যদিও এই ছবিগুলো কোনো প্রকার সফটওয়্যার আপডেট দেওয়ার পূর্বে তোলা এবং এই ছবিগুলোতে বেশ কিছু ফল্ট আছে। এর মধ্যে সফটওয়্যার আপডেট আসছে যাতে ক্যামেরার ব্যাপক উন্নতি আনা হয়েছে। সো আপডেটের পর বর্তমানে ক্যামেরা তার বেস্ট কন্ডিশনে পৌঁছে কেমন পারফর্ম করছে আসেন সেগুলো একটু দেখি। তো প্রথম এক্সপেরিয়েন্স করলাম এর পোর্ট্রেট পারফরমেন্স। শুধু হিউম্যান সাবজেক্ট না, একদম রেগুলার ডে টু ডে শটগুলো তুলছিলাম পোর্ট্রেট মোডে। আসলে 2-3টা ছবি তুলতে গিয়ে তুলে ফেলছে অনেকগুলো, কারণ এই ক্যামেরা একদম যে কোনো অবজেক্টের পোর্ট্রেট তোলার জন্য সবসময় রেডি থাকে। আপডেটের আগে একদম সহজ সহজ মিস্টেক করছিল এই ক্যামেরা, কিন্তু আপডেটের পর এই রেজাল্টগুলো দেখে একে একে বেশ কিছু ছবি তোলা হয়ে গেছে। সো বুঝতেই পারছেন যে এই ক্যামেরা ভালোই করছে, না হলে এতগুলো ছবি আমি তুলতাম না। দেখা গেছে আপনারা এই ফোনে অনেকেই নর্মাল ছবিগুলোকে পোর্ট্রেট মোডেই তুলবেন। যদি তুলতে গিয়ে ছবিতে সামটাইমস ভেজাল চলে আসে তাহলেও কোনো প্রবলেম নেই, আপনারা ম্যানুয়ালি ব্লাডটাকে অফ করে নিতে পারতেছেন। আসলে ব্যাপারটা একটা ডিফারেন্ট ডাইমেনশন আনলক করে ফেলছে। নর্মালি আমরা ফোনে আসলে রেগুলার ছবি পোর্ট্রেটে তো তুলি না, বাট এটার ক্ষেত্রে করা যাচ্ছে। এবার একটু হিউম্যান সাবজেক্টের দিকে আসি। প্রথমত ব্যাকগ্রাউন্ড ব্লার বেশ রিয়েলিস্টিক ছিল, সুন্দর ব্লার করে এবং সাবজেক্ট কাট আউট ছিল অলমোস্ট পারফেক্ট। অলমোস্ট, কারণ যদি চুলদারির দিকে তাকাই তাহলে দেখা যাবে এই ক্যামেরা ভিভো X200 আলট্রার মতো চেষ্টা করেছে, কিন্তু ভিভো যেই রকম ভাবে আসলে চুলদারি একটা একটা করে ধরে সেপারেট করে ফেলে সেই রকম পারফেক্ট কিন্তু ওপো করতে পারে নাই। ভিভোর মতো পোর্ট্রেট ছবি তোলার এক্সপিরিয়েন্স দিলে এটা একটা গ্রাউন্ড ব্রেকিং নিউজ হইতো। তো নর্মালি ছবিতে আমি অনেক ভালো ডিটেলস পাচ্ছিলাম, জুম করলে আসলে এক্সেপশনাল লেভেলের ডিটেলস পাওয়া যাচ্ছিল এটার ক্যামেরায়। ব্যাপারটা যেটা ঘটে যে বেশিরভাগ ফোনে 50 বা 100 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, বাট ছবি তোলার পর 12 মেগাপিক্সেল আসে পিক্সেল বাইন্ডিং এর জন্য। বাট এখানে একটা টুইস্ট আছে, সেটা আপনাদেরকে বলতেছি। আপনারা যদি এই ক্যামেরার সেটিংসে গিয়ে পিকচার কোয়ালিটি হাই রেজলিউশনে সেট করেন, তবে এটা সিনারি লাইটিং কন্ডিশন অনুযায়ী মেইন ক্যামেরাতে 12, 26 ও 50 মেগাপিক্সেল এবং আলট্রাওয়াইড ও টেলিফটোতে 12 ও 50 মেগাপিক্সেলের ছবি তোলে। আপনার সিনারিতে যদি আলো কম হয় তাহলে এটা অলওয়েজ 12 মেগাপিক্সেলই ছবি তুলবে, আর যদি প্রচুর পরিমাণে আলো পায় তাহলে 50 মেগাপিক্সেলের ছবি তোলে। শুধু মেইন ক্যামেরাতে একটা এক্সেপশন আছে যে এটা সামটাইমস কিছু সিনারিওতে 26 মেগাপিক্সেলের ছবি তোলে। আর যদি সেটিংসটা আপনি নর্মাল মোডে দিয়ে রাখেন তাহলে এই ক্যামেরাটা সবসময় 12 মেগাপিক্সেল মোডে ছবি তুলবে, জাস্ট লাইক এনি আদার স্মার্টফোন। ক্যামেরাতে আপনারা হ্যাজেলব্লেড হাই রেজলিউশন সেকশনে গিয়ে ম্যানুয়ালি হাই রেজলিউশন ইমেজগুলো তুলতে পারবেন। তবে টেলিফটো লেন্সের যে 200 মেগাপিক্সেল মোডটা, এটা শুধুমাত্র এখানে এসেই তুলতে পারবেন। হাই রেজলিউশন সেটিংসে অবশ্য স্টোরেজ বেশি খরচ হবে। 50 মেগাপিক্সেল ছবি এভারেজে 7 থেকে 10 এমবির মধ্যে হয়ে থাকে হাই এফিসিয়েন্সি ইমেজ ফরম্যাট বা HEIF এ সেট করার পর। যদি আপনারা এটাকে JPEG মোডে দিয়ে রাখেন তাহলে স্টোরেজ খরচ হবে দ্বিগুণ বা তারও বেশি। ওদিকে আবার 200 মেগাপিক্সেল টেলিফটো ছবি শুধুমাত্র JPEG ফরম্যাটেই সেভ হয়, ক্যাপচার করতে অনেকটা সময় নেয়, আর ছবির সাইজ হয়ে দাঁড়ায় এভারেজে 40 থেকে 50 মেগাবাইট। এতে করে ছবিতে যে ডিটেলসটা পাওয়া যায় তা প্রায় অবিশ্বাস্য লেভেলের। যেমন এই দেখেন, এটাকে জুম করে কলাপাতার এক একটা সেল আলাদা আলাদা করে দেখা যাইতেছে কোন রকম, বাট এরকমটা আসলে আগে কখনো এক্সপেরিয়েন্স করিনি। সো ফোনের ক্যামেরায় এমন ডিটেলস পাওয়াটাই আসলে বিরাট একটা ব্যাপার। এই ক্যামেরার ম্যাক্সিমাম জুম পারফরমেন্স নিয়ে একটু আশা ভরসায় রেখেছিলাম, যেভাবে আসলে মার্কেটিং শুরু হয়েছিল আর কি, ভাবলাম কি না কি, তাই ভিভো X200 আলট্রার সাথে সাইড বাই সাইড কম্পেয়ার করে আমি আপাতত আশা ভরসা ছেড়ে দিলাম। সাথে ওপো Find X8 আলট্রারেট জুম লেন্সের সাথে হালকা একটা কম্পেয়ার দিলাম। এখানেও পিছিয়ে আছে Find X9 Pro। রেগুলার মোডে লো লাইট ফটোগ্রাফি ইজ জাস্ট ফাইন, কিন্তু নাইট মোডে যদি তারার ছবি তুলতে চান, আই মিন অ্যাস্ট্রাল ফটোগ্রাফি বা অ্যাস্ট্রো ফটোগ্রাফি যেটাই বলেন, তাহলে আর একটু অপেক্ষা করতে হবে, কারণ দিস ইজ নট ফাইন। ছবির কোয়ালিটি দেখে লাগতেছে যেন ওপো এই সেগমেন্ট নিয়ে কাজ করতেই ভুলে গেছে। আরো ভালো আশা করছিলাম। এরপর সেলফি ক্যামেরাটার দিকে তাকায় তো দেখি এটা পুরোই জোস একটা ক্যামেরা। এর নিয়ে আসলে খারাপ বলার মতো কিছুই পাই নাই। বেশ খানিকটা ওয়াইড ছবি ক্যাপচার করতে পারে, এমনকি এটা সেন্সর কোয়ালিটিও খুবই ভালো, যার ফলে আসলে ডিটেলস পাচ্ছিলাম মাথা নষ্ট লেভেলের। স্কিন টোনটা সুন্দর আসে এবং অ্যাকুরেটও। বলতেই হয় এই ফোনে সেলফি তুলে আপনারা 6 ফুট সাইজের ব্যানারে প্রিন্ট করে ফেলতে পারবেন। নেতার সাথে সেলফি তোলার আদর্শ ফোন এটা। ভিডিও ক্যাটাগরিতে অনেক অনেক কাহিনী আছে এই ফোনের। সবকিছু আজকে আসলে ভিডিওতে এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না, এই জন্য এক্সট্রিমলি সরি। বাট আপনাদের জানিয়ে রাখি, আপনারা এই ক্যামেরা কিন্তু 4K 120 FPS পর্যন্ত যেতে পারবেন।
সাথে লগ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটা ওপোর লগ প্রোফাইল, সো এটার নাম হচ্ছে ও লগ। পারবেন এইচডিআর ভিডিও ক্যাপচার করতে রেক 2020 কালার স্পেসে। আরও আছে 4K 30 FPS পোর্ট্রেট ভিডিও। এর কোয়ালিটিও খুব জোস, স্টেবিলাইজেশনও কাজ করে অ্যাট দ্য সেম টাইম, ভালো লাগছে আমার কাছে। কিন্তু নর্মাল ভিডিও রেকর্ডিং এর লেন্স সুইচিং একটু হালকা ধাক্কা মারে। স্টেবিলাইজেশন পারফরমেন্স খুবই ভালো ছিল ওভারঅল। আর আরো ভালো লেগেছে যে এটা ফ্রন্ট ক্যামেরা আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন পেরিস্কোপের লেন্সটা চারকোনা, তাই সূর্যের অবয়বটা স্লাইটলি চারকোনাই লাগে দেখতে। 1x এ আসলে দেখবেন সূর্যটা গোলই। আলট্রা ওয়াইডে গেলে দেখবেন লেন্স ফ্লেয়ারগুলোর সংখ্যা বেড়ে যায়। তো এই হচ্ছে আলট্রা ওয়াইড। আলট্রা ওয়াইডে আমরা এই মুহূর্তে 4K 60-তে আছি। 4K 60-তে সবগুলো লেন্সে সুইচ করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে লেন্স সুইচিংয়ের সময় একটা স্লাইট ডিলে আছে। জিনিসটা মানে ফাস্ট এনাফ, বাট অ্যাজ এ ফ্ল্যাগশিপ মনে হয় আর একটু রিফাইন্ড হইতে পারতো। তো এই হচ্ছে আরিয়ান বাবু, ও হচ্ছে হাঁটতেছে। আলট্রা ওয়াইডের ভিউটা জোস, বিশেষ করে এটা আলট্রা ওয়াইডের সেন্সরটা খুব ভালো। সো এটা আলট্রা ওয়াইডে আপনারা আসলে ভিডিও করে মজা পাবেন। আরিয়ান বাবু চলো তো। এই মুহূর্তে ফোনটা বাজারে একদম নতুন এবং এটার ক্যামেরার ব্যবহারকালে আমি বেশ কিছু বাকভাল্লুক খুঁজে পেয়েছি। যদিও ফোনটা অলরেডি দুইটা মেজর সফটওয়্যার আপডেট পেয়েছে, যেখানে দেখা যাচ্ছিল ক্যামেরার বেশ কিছু অপটিমাইজেশন এসে যুক্ত হয়েছে। আই বিলিভ আরো সফটওয়্যার আপডেট আসবে ক্যামেরা স্পেসিফিক, কারণ ক্যামেরার বাকভাল্লুক এখন সবগুলো চলে যায় নাই। যদিও অলরেডি কিছু বাকভাল্লুক ফিক্স হয়েছে, যেমন ধরেন হোয়াইট ব্যালেন্সটা আগের থেকে আরো অনেক বেশি অ্যাকুরেট হয়েছে, শাটার স্পিডটাও আর আগের থেকে ইমপ্রুভ হয়েছে, এবং আরো কিছু ব্যাপার হয়তোবা যেটা আমি দেখার আগে ফিক্স হয়ে গেছে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ফোনটার এখনো আরো কিছু টুকিটাকি সফটওয়্যার অপটিমাইজেশনের দরকার আছে। যেমন ধরেন পোর্ট্রেট ছবিতে যে সাবজেক্ট সেপারেশনটা, এখানে আর একটু ফিক্স দরকার। তারপর ধরেন নাইট মোড, অ্যাস্ট্রাল ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, এরপর ভিডিও রেকর্ড করার সময় যে লেন্স সুইচিং এর ব্যাপারটা, এই জায়গাগুলোতে আরো অনেক ইমপ্রুভমেন্ট এবং ফিক্স আনার দরকার আছে। আশা করছি এগুলো অচিরেই ফিক্স হয়ে যাবে, বিকজ এটা একটা ফ্ল্যাগশিপ ফোন আর বাজারে আসছেও মাত্র। সো কিছুদিন সময় দিলে সবকিছু আশা করি ঠিক হয়ে যাবে। আর সবশেষে আসে এর কালার ওএস 16 এর কথা। এন্ড সো ফার আমার সাথে এটার এক্সপেরিয়েন্স ছিল ভালো। ভিভো বা আইকিউ তাদের ডিভাইস গুলোতে যে অরিজিন ওএস বা অন্যান্য ইউআই গুলো অ্যাপেলের মতো গ্লাস লাইক ডিজাইন দেওয়ার ট্রাই করতেছে, এটাও কিছুটা ওই দিক গেছে, বাট পুরোপুরি না। ওভারঅল ইউআইটা খুবই সুন্দর, খুবই স্মুথ, নতুন ব্যাক অ্যানিমেশন মিলে আসলে ওভারঅল ইউআইটা আমার কাছে ব্যবহার করে এবার মজাই লাগছে। আর হ্যাঁ, গুগল সার্ভিস জনিত কোনো ইস্যু নাই, এমনকি নোটিফিকেশন জনিত ইস্যু আমি দেখতে পেলাম খুবই কম কম্পেয়ার টু লেটস সে ম্যাজিক ওএস অর হাইপার ওএস। তো ওভারঅল এই ফোনটা কিন্তু নাইস, বাট আমার দুইটা প্রশ্ন রয়ে গেছে। এক নম্বরটা হচ্ছে যে ফাইন্ড এক্স 8 প্রো ইউজাররা কি এই ফোনটাতে আপগ্রেড করা উচিত হবে? উত্তরটা হচ্ছে যে না। আপনারা ওই ফোনটা আরো 1 বছর ইউজ করেন, 1 বছর পর দেখা গেছে Oppo আরেকটা ওয়ার্ড দিয়ে আপগ্রেড নিয়ে আসবে। আর আরেকটা প্রশ্ন হইলো যে এইটা কি Vivo X300 Pro এর চেয়ে বেটার ডিল? এই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে। তো আলোচনা আমাদের এখানেই শেষ। ভিডিওটা মনে একটু বেশি বড় হয়ে গেছে। তারপরও আপনারা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তাদেরকে আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস। ধন্যবাদ এক্সেল টেককে আজকের ভিডিওটি তৈরিতে সহায়তা করার জন্য। আপনারা যদি এই OnePlus S6 এই মুহূর্তে কিনতে চান, এক্সেল টেকের কাছে ভিজিট করে আসতে পারেন। তাদের শপ লোকেশন শ্যামলী স্কয়ারে এবং তাদের শপ রিলেটেড সকল ইনফরমেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে একটু চেক করে নেবেন।